বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। পিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলছি। আজকের ভিডিওটা মূলত হবে ইস্টবেঙ্গল মহলের টুকিটাকি খবর এবং দল বদলে মনমান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের কিছু খবরাখবর তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। এখন এই শেয়ার করার আগে তোমাদের কাছে বরাবর যে অনুরোধটা আমি করে থাকি, যে আমার এই ভিডিও বিষয়বস্তু যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করে দিতে ভুলো না। এবং যারা নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, যে ভিডিওর বিষয়বস্তু যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে অল নোটিফিকেশন বেলটা আছে সেইটাকে আলতো ছোঁয়া দিয়ে দিও। তাহলে আমি যখনই এই ভারতীয় ফুটবল সংক্রান্ত সমস্ত ভিডিও যখন আমি তোমাদের জন্য করে থাকি, ছাড়ি, সেইগুলো সর্বাগ্রে তোমাদের কাছে পৌঁছবে এবং তোমরা এই ভারতীয় ফুটবলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে পারবে। চলো আর তাহলে দেরি না করে আমি আমার ভিডিও শুরু করি। শুরু করছি খুব বেদনা চিত্রে একটা ঘটনা, যেটা নববর্ষে প্রতি বছর ঘরের মাঠে চিরাচরিত প্রথা অনুযায়ী সমস্ত ক্লাব, শুধু মনমান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব না, পশ্চিমবাংলায় বহু ছোট বড় ক্লাব আছে। আমরা যারা বহুদিন ধরে ফুটবল নিয়ে চর্চা করি, ফুটবল সংক্রান্ত খবরাখবর করি, খিদিরপুর, হাওড়া ইউনিয়ন, জস টেলিগ্রাফ, এরিয়ান্স, অর্থাৎ বহু ক্লাব, তারা দীর্ঘ পরম্পরায় চলে আসছে পয়লা বৈশাখ একটা বিশেষ অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানটা কি না, সেই অনুষ্ঠানটা হচ্ছে ভার পুজো করে। ভার পুজো করার মধ্য দিয়ে কর্মকর্তাদের, শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়, ইনভেস্টার কর্মকর্তারা এখন উপস্থিত হয়, তার সঙ্গে সমস্ত প্লেয়াররা একাত্মবদ্ধতার মধ্যে দিয়ে এবার ইস্টবেঙ্গল তার সাথে যুক্ত হয়েছে। উইমেন্স টিমে তারা যুক্ত হয়েছে, জুনিয়র লেভেল ডেভেলপমেন্ট লিগের ফুটবলরাও যুক্ত হয়েছে, হয়ে একটা মহাযজ্ঞের মতন আয়োজন করে সেই পয়লা বৈশাখ। সেই পয়লা বৈশাখে আমরা কি দেখলাম, ইস্টবেঙ্গল অন্দরমহলের খবরটা কেন বলছি, যে দেবব্রত সরকার শীর্ষ কর্তার উপস্থিত, সেখানে আমরা দেখলাম সমস্ত ভিআইপি লোক, সমস্ত সাংবাদিক সবাই উপস্থিত। সবার সামনে যেভাবে অস্কার ব্রুজনের সাথে ব্রাজিলিয়ান যে স্ট্রাইকার ইস্টবেঙ্গল ক্লেন্টন সিলভার সাথে যে মনোমালিন্য, যে মতপার্থক্য, যে মতবিরোধ, এটা প্রকাশ্যে চলে এলো। এ কোনোদিন ভাবা যায় ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে? আমার প্রশ্ন, যে ইস্টবেঙ্গল সাজগড়ের পরিবেশ নিয়ে একটা গর্ব ছিল, ইস্টবেঙ্গলের সাজগড়ের বিষয় নিয়ে বহু অতীতে বহু প্লেয়াররা বারবার প্রশংসা করেছে, যে ইস্টবেঙ্গল সাজগড় যখন ডার্বি ম্যাচ খেলার আগে যে সাজগড়ে আবহাওয়া তৈরি হয়, সেখানে ইস্টবেঙ্গল 50% এগিয়ে থাকতো। আজকের এটা দেখা যায় না। আজকে দেখা যায় না বলে আইএসএল 5 বছর হচ্ছে সবচেয়ে তলানিতে, মোহামেডানের থেকে এক ধাপ পরে। প্রতি বছর বলে এবছর নয় পরের বছর আমাদের সাফল্য আসবো, সাফল্যে আসবে আসবে করে ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। যদি টিমের মধ্যে এই টিম স্পিড থাকে, প্রকাশ্য মনোমালিন্য থাকে, ঝগড়াঝাটি থাকে, একে অপরের পরিপূরক যদি না হতে পারে, তাহলে সে টিম কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারে না। সে টিম কোনো ট্রফিতে চ্যাম্পিয়ন হবে না, সে আইএসএল হোক, সে সুপার কাপ হোক। তা সুপার কাপ ইস্টবেঙ্গলের ব্যর্থতার ইতিহাস এবার সবচেয়ে বেশি। তখন যখন সুপার কাপ খেলতে যাচ্ছে, তখন যদি এই চিত্র আসে, তাহলে সুপার কাপে কি রেজাল্ট অপেক্ষা করছে আগেই আমরা বুঝতে পারি। যারা অন্তত ফুটবলের খুঁটিনাটি নিয়ে একটু আলোচনা করে, ফুটবল খেলেছে, তারা এটা বলতে পারে যে ফুটবল প্লেয়ারদের মধ্যে একে অপরের পরিপূরক, একে অপরের জন্য ঝাঁপাবে, তাদের মধ্যে যদি এই জিনিস থাকে। আজকে কোচের সাথে ক্লেন্টন সিলভার যেটা মানে মাঠের মধ্যে হলো, একে অপরের দিকে তেড়ে যাচ্ছে, একে অপরের দিকে যে ভাষায় যে ভঙ্গিমায় কথাবার্তা বলছে, এটা একটা টিমের বন্ডিং হতে পারে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে শীর্ষকর্তা, ইনভেস্টরের শীর্ষকর্তারা। এটা শুধু একবার তো না, রাজারহাটে যখন প্র্যাকটিস করেছে সেই দিনে একই ঘটনা ঘটেছে। তার থেকে শিক্ষা নেবে না? সেখান থেকে প্লেয়ারকে এবং কোচকে গোল টেবিলে বসাবে না? কার কোথায় অসুবিধে হচ্ছে, তাকে কেন স্ট্রিকচার দেবে না?
কোচের যদি কোনো ভুলভ্রান্তি তাহলে কোচকে কোচ তো হচ্ছে একটা টিমের ঊর্ধ্বে না, বা প্লেয়ারের যদি দোষ থাকে প্লেয়ারত্ব হচ্ছে একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে না, এবং তারা প্রফেশনাল কোচ এবং প্লেয়ার, তাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া দরকার ছিল যে জিনিস আমরা বরদাস্ত করব না। ইস্টমহলে জার্সি অতীতে দিকপাল বহু প্লেয়ার খেলে গেছে, তারা এই আচরণ করেনি, এবং বহু দিকপাল ওই আসনগুলোতে কর্মকর্তারা সেখানে বসেছে, তারাও এই আচরণ সহ্য করেনি। এখানেই হচ্ছে গুণগত ফারাক, এবং এখানেই হচ্ছে যতই প্রফেশনাল আসুক কর্মকর্তারা প্রফেশনালের জায়গা থেকে তারা নিজেদের নিয়ে ব্যস্ত। তাই আমি আশা করব এটা খুব ভেদানয় চিত্র আমার চোখে ধরা পড়েছে এবং আমার মন কুড়ে কুড়ে খেয়েছে। বাংলার ফুটবল এদের হাতে আছে, এই বাংলা ফুটবলকে ধ্বংস করার জন্য এরা ক্লাবে প্রতিষ্ঠিত হতে চাইছে, এইটা আজকে প্রশ্ন। তাই আমি আশা করব যে অনতিবিলম্বে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা, ইনভেস্টর, কোচ এবং ক্লিন্টন সিলভা সমস্ত প্লেয়ারদের নিয়ে বসে এই জায়গাটাকে একটা মিনিমাইজ করো না, এই জায়গাটাকে শেষ অধ্যায় হিসেবে দেখার দরকার আছে। এই হয়েছে আজকের অন্দরমহলে যে খবর টুকিটাকি যা আমার চোখে ধরা পড়েছে তোমাদের কাছে তুলে ধরলাম। এরপর আমি যে কথাটা বলবো যে দল বদলের নেপথ্য কাহিনী। প্রথমেই আসি হচ্ছে মনমান সুপার জায়ান্ট। কেন মনমান হচ্ছে সুপার কাপ খেলতে যাবে? মনমান অলরেডি ঘোষণা করেছে যে তারা সেকেন্ড টিমকে পাঠাবে, এবং মনমান সুপার কাপে প্রথম খেলায় সেখানে ওয়াক ওভার পেয়ে গেছে চার্চিল ব্রাদার্স খেলেনি, যা আইনের জটিলতার মধ্যে চার্চিল ব্রাদার্স রাজি না। যে চ্যাম্পিয়ন যেভাবে ঘোষণা হয়েছে তার জন্য তারা ক্ষোভে বিক্ষোভে তারা টিম তুলে নিয়েছে। এটাও একটা ফুটবলের অন্তত ভারতীয় ফুটবলের ক্ষেত্রে ভালো বিজ্ঞাপন না। চার্চিল ব্রাদার্স একটা প্রতিষ্ঠিত ক্লাব, বহু কিছু দিয়েছে ভারতবর্ষকে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম সেখানে দাঁড়িয়ে মনমান এই আইএসএল এর কাপ এবং লিগ খেলার জন্য ব্যস্ত ছিল। মনমান যেদিন কাপ তুলেছে তারপর দিন থেকে মনমান অ্যাক্টিভ হয়ে গেছে, এবং মনমানের সুচিন্তিত মতামত নিয়ে কোচের যেভাবে অতীতে টিম করে এবারও টিম সেইভাবে করছে। মনমান বরাবর যেটা নজর দেয় যে তার রিজার্ভ বেঞ্চকে আরো বেশি শক্তিশালী করতে হবে। কেননা যে কোনো ফুটবল, বিশেষ করে ম্যারাথন লিগ যখন যে কোনো জায়গায় খেলা হয়, যে একটা প্লেয়ার চোট পাবেই, এটা ফুটবলের অঙ্গ। একটা প্লেয়ার কার্ড দেখবে, এটা ফুটবলের অঙ্গ। তাহলে এইগুলোকে মাথায় রেখে যে আমার একাদশ যখন থাকবে সেই পরিমাণ, সেই সমমানের পরিমাণ কোয়ালিটি ফুটবলকে নিয়ে সে রিজার্ভ বেঞ্চকে আমাকে ভরাট করতে হবে, তবেই সেখানে সাকসেস পাবো, যেটা মনমান বরাবর করে আসছে বলেই মনমান সবচেয়ে বেশি আইএসএল এ সাকসেস। এবং এই জায়গা মনমানের লিস্টন কোলাসো এবং মনবীর সিং যে দুই উইং, যে নির্দ্বিধায় বলে দেওয়া যায় আইএসএল এ এরকম উইং জুটি এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। আমি এখনো নির্দ্বিধায় এই কথাটা বলতে পারি যে ফুটবল তারা উপহার দিয়ে আসছে কত কয়েক বছর ধরে। এই দুই উইং সব সময় দেখেছি অনেক ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। খেলা শেষ হতে আর হচ্ছে 1 মিনিট বাকি, লিস্টন ক্লস অসাধারণ ক্রস লাগলো, ফিনিশিং করে দিয়ে চলে গেল, মনমান জিতে গেল। মনবীর সিং একই জিনিস, এক্সট্রা টাইম চলছে, মনবীর সিং নিজে গোল না করে কাট করে, উইং দিয়ে কাট করে একটা বল বাড়ালো, সে গোল মনমান করলো, মনমান উইন করলো ম্যাচ। এরকম বহু খেলা আমি দেখেছি। তা সেরকম যেমন মনবীর সিং এর রিজার্ভ বেঞ্চ হিসেবে সেইভাবে প্লেয়ার নেই, তাই মনবীরের সিং এর জায়গায় আর একজন প্লেয়ার মনমান টার্গেট করেছে। কথাবার্তা বেশি দূর না এগুলো, মনমান যখন কথাবার্তা আরম্ভ করেছে ধরে নেওয়া যায় মনমান এই প্লেয়ারকে জালে তুলবে। সেই প্লেয়ারটার কেউ না, এফসি গোয়ার খুব উদীয়মান প্লেয়ার, খুব সম্ভাবনাময় প্লেয়ার। প্লেয়ারের মধ্যে খেলা আছে, স্পিড আছে, কাট আছে, হেডিং পাওয়ারও ভালো, এবং শারীরিক ক্ষমতাও খুব ভালো। সেই প্লেয়ারটা হচ্ছে আর কেউ না, বাইসন ফার্নান্ডেজ। সেই প্লেয়ারের সঙ্গে যে কথাবার্তা চলছে এখনো, যে মুহূর্তে আমার কাছে খবর এসছে ট্রান্সফার মার্কেট থেকে আমি যে খবর নিয়েছি, তাতে অন্তত 30 থেকে 35% এই বাইসনের সাথে কথাবার্তা এগিয়েছে। এবং মনমান এর সাথেও ওই মনবীরের সঙ্গে আর একজনকেও পেতে চাইছে, বিক্রম প্রতাপ সিং। তাহলে রাইট উইঙ্গার নিয়ে মনমানকে চিন্তা করতে হবে না। লেফট উইংয়ে যেমন লিস্টন কোলাসের সাথে যেমন আশিক কুরিয়ান আছে, মনবীরের জায়গায় যেহেতু ঘাটতি ছিল এই জায়গায় রিজার্ভ বেঞ্চকে আরো স্ট্রং করলো। এই হচ্ছে
মুনমানের ফরওয়ার্ডের একজনের টার্গেটের ক্ষেত্রে যা সম্ভাবনা যে জায়গায় সেটা তোমাদের কাজে। দ্বিতীয় যে মুনমান টার্গেট করেছে এবং সেই টার্গেটটা তোমরা অলমোস্ট ডান বলে ধরে নিতে পারো, সেইটার কেউ না। খেলার পরের দিনই মুনমান তার সাথে যোগাযোগটা সেই মাত্রায় বাড়িয়েছে এবং এখনো পর্যন্ত যে খবর 85% শিওর শট হয়ে গেছে, সেটার কেউ না বেঙ্গালুরু এফসিতে লেফট সাইড ব্যাক খেলতে পারে, রাইট সাইড ব্যাক খেলতে পারে। মুনমানের আইএসএল কাপে যে বেঙ্গালুরুর আমি খেলা দেখছিলাম, অসাধারণ ফুটবলার, বয়স অল্প, পুরো সময় তার পড়ে আছে, পুরো পিক টাইমটা সে দিতে পারবে মুনমানে, এইভাবেও চিন্তা করে মুনমানে করছে। সেটা সুভাষিস যেহেতু দীর্ঘ কয়েক বছর ধরে মুনমানে ফুটবল যে ধারাবাহিকতার সাথে খেলে আসছে, সে ধারাবাহিকতারা এবার সুভাষিসের খেলা করতে বাধ্য। তাহলে সুভাষিসের জায়গায় রিপ্লেস ওই জায়গায় মুনমান রোশন সিংকে মুনমান হচ্ছে সই করাতে চলেছে এবং তার সম্ভাবনা 85%। সেই মুনমান এই জায়গায় রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করে নিয়েছে। তাহলে মুনমানের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জন্যই মুনমান সাকসেস কে ধরতে পারছে, দেখতে পাচ্ছে। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা আগের ভিডিও আমি যা যা বলেছিলাম সেইগুলো তো এখনো চলছে, ঠিক আছে, সেগুলো তোমরা দেখে নিও। যেটা নতুন, যে ইস্টবেঙ্গলের হচ্ছে পজিটিভ একটা বিদেশি, যেটা হচ্ছে কনর সিল, যে চেন্নাই এফসিতে অসাধারণ ফুটবল খেলেছে, এটাও আগের ভিডিও আমি বলেছি। কিন্তু এখন তার সাথে যোগাযোগের মাত্রাটা ইস্টবেঙ্গল কর্মকর্তা অনেক গুণ বাড়িয়েছে এবং আশা করা যাচ্ছে যে এটাও ডিলটাকে ডান করতে পারবে। কিন্তু এখনো সম্ভাবনা, আবার বলছি, দল বদল কিন্তু একটা সম্ভাবনা শিল্পের মধ্যে পড়ে। দল বদল আজকের যে অবস্থায় দাঁড়িয়েছে, কালকে অনেক কিছু ওলট পালট হয়, কিন্তু এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু যা আপডেট, যে কনর সিলকে চেন্নাই থেকে চলে যাওয়ার জন্য যখন সবাই ঝাঁপাচ্ছে, ইস্টবেঙ্গলের সাথে মুম্বাই এফসিও প্রচন্ড প্রতিদ্বন্দ্বী। এখন ইস্টবেঙ্গলের সাথে দল বদলে মুম্বাইয়ের সাথে বহুত লড়াই হচ্ছে, কে এগিয়ে আছে কে পেছিয়ে আছে সময় বলবে। কিন্তু অন্যান্য টিম নর্থ ইস্টও ঝাঁপিয়েছে, সমস্ত টিম আছে, কিন্তু এখনো যে সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। আগামী দিনে হয়তো আমরা কনর সিলকে দেখতেই পারি ইস্টবেঙ্গল জার্সি গায়ে। তো এই হয়েছে মোটামুটি আজকে দল বদলের যে খবর, সেইটুকু তোমাদের কাছে তুলে ধরলাম। পরিশেষে তোমাদের কাছে যে কথাটা আবার বলবো, যে সামগ্রিক যে আলোচনাগুলো তোমাদের কাছে আমি তুলে ধরলাম, যদি মনে হয় যে কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কাছে মনে হয় না ভালো লাগেনি, তাহলে তো আনসাইড করবে, এটাও তোমাদের বলে দিয়েছি। তোমাদের ওপরই নির্ভর করে যে একটা চ্যানেল কতটা এগোবে, কতটা মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারবে। এই ছিল আজকের আমার মূল বিষয়বস্তু, তাই আমি আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম।